just can't help ourselves. 'Cause we don't know how to back down. We are listening and we're not blind. This is your life, this is your time. আমরা প্রায়শই ভেবে থাকি শিকারীদের কাজটা সহজ, কিন্তু তা কখনোই সত্যকে অতিক্রম করতে পারে না। এই শিকারীরা বিশেষত নির্জন বা দুর্গম ভূমিরূপে অনেক বেশি লড়াই করে থাকে। তাদের গোপন জীবনে একটু ঝুঁকে দেখুন এবং আপনি আঘাত পরিপূর্ণ জীবন দেখতে পাবেন, কখনো বা হৃদয়ের দেখাও পাবেন। এই সিংহকেই ধরুন, সবার ধারণা এ এক নিখুঁত খুনি, কিন্তু আফ্রিকার কিছু কিছু স্থানে তাদের বেঁচে থাকার জন্য অত্যাশ্চর্য ঘটনার উপর নির্ভর করতে হয়। আর আমরা ক্যামেরায় তেমনই একটা ঘটনা বন্দী করেছি, এক অসাধারণ মুহূর্ত যা বিজ্ঞানীদের হতভম্ব করে দিয়েছে। এখানে গ্রেট রিফট ভ্যালিতে, যেখানে আফ্রিকা মহাদেশটি বিভাজিত হচ্ছে, সেখানে এক প্রৌঢ়া সিংহী থাকে যার মরে যাওয়ার কথা। এই একদা অসাধারণ শিকারীটি এখন আহত। ওর মুখ পুরোপুরি বন্ধ হয় না ভাঙা চোয়ালের কারণে, যা কোনোভাবেই সারছে না। সাধারণ সিংহীরা জীবনে হাজারবার শিকার করে, বড় বড় শিকার ধরে, বড় ঝুঁকি নেয়। ওই মুখ দিয়ে ও কি করে খায় সেটা একটা রহস্য। আহত শিকারীরা এই ধরনের স্থানে সাধারণত বাঁচে না। এই রিফটের দেওয়ালটা রয়েছে পশ্চিমে, পূর্বে রয়েছে পানের যোগ্য নয় এমন একটা অ্যালকালাইন লেক। এটা শুষ্ক ঋতু। কয়েক মাইলের মধ্যে একমাত্র ভালো জলের উৎস হল দেওয়াল থেকে বেরিয়ে আসা গরম জলের ঝর্ণা। এটা বিশেষ আকর্ষণের জায়গা। কিন্তু এখানে বিনামূল্যে কোনো পানীয় নেই। এরা হলো ওই উষ্ণ প্রস্রবণের গর্ব, 9টি সিংহ যারা খুঁজে বার করেছে কিভাবে ভূমিরূপকে নিজেদের কাজে লাগাতে হয় এবং কোনোভাবে তাদের বংশকে বাঁচিয়ে রাখতে হয়। তারা জানে জলই উৎস। জল নিয়ন্ত্রণ করো, শিকারকে নিয়ন্ত্রণ করো। এরা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকার জন্য এই গোপন সূত্রের সাহায্য নিয়েছে। কিন্তু পশুদের রাজাও সিংহাসনচ্যুত হতে পারে ছোট জিনিসের কারণেও। জানা যায় রক্তচোষা মাছিরা সিংহদের মেরে ফেলতে পারে। রক্তক্ষরণ বা সংক্রমণের মাধ্যমে মাছিরা আগেও এদের পরাজিত করেছে। তাই বিড়াল প্রজাতির এই প্রাণীরা গাছের আশ্রয় নেয় মাছিদের থেকে দূরে থাকতে। যদিও ভারী ওজনের সিংহরা ভালোভাবে গাছে চড়তে পারে না,
সময় কাটানোর একটা আদর্শ জায়গা নয়, কিন্তু মাটিতে কাটানো জীবনের থেকে এটা শ্রেয়। ক্ষুধার্ত এবং দুর্বল প্রৌঢ়া সিংহীটিকে তারা একাকিত্বের সঙ্গে লড়াই করতে হয়। যখন বিকেলের দিকে খানিকটা স্বস্তির ছায়া নামে, তখন সে শিকারে বেরোয়। আজকের খাবার কেপ বাফেলো, খুব সুস্বাদু কিন্তু খুব খুব হিংস্র। এদের 500 কিলোগ্রাম ওজনের এই শিকার সব শিকারীর মিলিত ওজনেরও বেশি। এতে সবার পেট ভরে যেতে পারে, আবার একজন মারাও যেতে পারে। এরপর এক অদ্ভুত মুহূর্ত, যা আমাদের অভিজ্ঞ ব্যক্তিদেরও অবাক করে দেয়। প্রৌঢ়া পঙ্গু সিংহীটিও তাদের এই অভিযানে যোগদান করে। ও ক্ষুধার্ত, কিন্তু ওর আহত চোয়াল দিয়ে ওই মোটা মাংস ছিঁড়ে খেতে পারবে না। বিষয়টা নিরাশাজনক। যতক্ষণ না আরেকটা সিংহী কিছু একটা করে, যার ফলে সিংহদের সম্বন্ধে আমাদের ধারণার পরিবর্তন হয়। সে প্রাণীটির উপরের মাংস ছিঁড়ে দেয়, যাতে ওই প্রৌঢ়া সিংহীটি ভিতরের নরম মাংস খেতে পারে এবং বেঁচে থাকতে পারে। এইভাবে এই আহত শিকারীটি এতদিন ধরে বেঁচে রয়েছে। ওর রক্ষাকর্মীরা হতে পারে ওর বোন বা মেয়ে। আর তাদের সাহায্যে ও বেঁচে রয়েছে সব প্রতিকূলতার মধ্যেও। হয়তো এটাই রিফটে ওদের জীবনের সমস্যা, যা উষ্ণ প্রস্রবণের এই প্রাণীদের একত্রিত করে রেখেছে। রিফটের সব পরিবারই সমভাবে একত্রিত নয়। সিংহদের বাসস্থানের উত্তরে রয়েছে গভীর জঙ্গল, যেখানে বিশৃঙ্খলতাই পরিবারের উপজীব্য। এই বাচ্চা বেবুনটি শিখছে যা বাকি সব প্রাণীরা জানে: প্রাপ্তবয়স্ক হওয়া ভালো না। আর এখানে
এই সময় সে মারাও যেতে পারে। তার অলিভ বেবুন দল হল স্তন্যপায়ী শিকারীদের বৃহত্তম গোষ্ঠী, যাদের সংখ্যা প্রায় 200। তাদের একে অপরকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, বিশেষত এই ধরনের একটা দলে। এমনকি লেপার্ডরাও, যারা বেবুন শিকার করে, জানে যে এই ভয়াবহ দলের কাছে ঘেঁষতে নেই। জুনিয়রদের মতোই প্রাপ্তবয়স্করাও সমস্যায় জড়িয়েই পড়ে। অনুসন্ধান এবং অবজ্ঞা এদের স্বভাবগত বৈশিষ্ট্য। সারা পৃথিবীর তরুণদের মতোই ও আর ওর বন্ধুরা প্রতিবেশীদের উত্তপ্ত করতে ভালোবাসে। এখানে একটা নতুন উৎপাত। ওরা আমাদের ক্যামেরাটা দেখতে পেয়ে গেছে। কিন্তু বড় পুরুষ প্রাণীগুলোর এটা নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই। রিমোট ক্যামেরাটি বেবুনদের আগ্রহের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা বেশ শক্ত, নিঃশ্বাস নেয় বলেও মনে হয় না। স্বাদটা খুব খারাপ। যে কোনো তরুণের মতোই জুনিয়র মনে করে ও বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য খুবই উপযোগী। কিন্তু ও যদি জানতো যে বয়ঃপ্রাপ্তির এক হিংস্র স্বাদ ওর জন্য অপেক্ষা করে রয়েছে, তাহলে হয়তো বেড়ে ওঠার জন্য অত তাড়া করতো না। প্রাপ্তবয়স্ক পুরুষরা নিয়ন্ত্রণের চিরন্তন লড়াইয়ে এক মুহূর্তের মধ্যে হিংস্রতার চরম সীমায় পৌঁছে যায়। এমনকি ছোটদেরও রেহাই নেই। কিন্তু এই নির্ভীক মা তাকে চলে যেতে বলছে। ধুলো আর টেস্টোস্টেরন উঠছে, আর জুনিয়র নিজেকে খুঁজে পেল শিকারীদের ফাঁদের মধ্যে। শীঘ্রই বড় পুরুষরা জুনিয়রকে আর সহ্য করবে না। একবার সে স্ত্রী প্রাণীদের বোঝার যোগ্য হয়ে উঠলেই তারা তাকে তাড়িয়ে দেবে। আর তাকে মনে করিয়ে দেওয়া হবে যে বড় পুরুষরা ঠিক কতটা ক্ষমতাশালী।
বেবুনদের ক্ষেত্রে মাংস হলো প্রকৃত প্রাপ্তি। তারা একটি অ্যান্টেলোপকে লক্ষ্য করে আর তাকে গভীর জঙ্গলে গিয়ে মারে। বিশাল মাপের নখ এই কাজটা করে। একদিন জুনিয়রও এই শিকারীদের ছদ্মবেশ বুঝতে পারবে। সেটা তাকে তাড়িয়ে দেওয়ার কিছুদিন আগেই হবে। ওর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে আরেকটি দলের সঙ্গে। আরো উত্তরের দিকে যে শক্তি এই মহাদেশকে বিভাজিত করেছে, সেখানে ইথিওপিয়ার হাজার হাজার মিটার অংশ শূন্যে রয়েছে। বালে মাউন্টেন্স মেঘ সংগ্রাহকের কাজ করে। পূর্ব আফ্রিকার ভালো জলের একটি প্রধান উৎস। এই দ্বীপগুলোতে এমন অনেক প্রাণী থাকে যাদের অন্যত্র কোথাও দেখতে পাওয়া যায় না। অদ্ভুত প্রাণীকুল। আর এটার থেকে অদ্ভুত কিছু নেই। এটা হলো বিগ হেডেড মোল র্যাট। গুটি কাকার মতো চোখ, ছোট্ট কান আর বৃহৎ দাঁত সম্পন্ন এই প্রাণীদের দেখলে মনে হয় এমন একটা গোষ্ঠী এদের তৈরি করেছে যাদের রুচি যথেষ্ট সন্দেহজনক। এটা তো দেখতেই ভয়ঙ্কর। আসল প্রাণীটি এখনো প্রকাশ্য। এটা হলো ইথিওপিয়ান ওলফ, পৃথিবীর অন্যতম বিরল মাংসাশী প্রাণী। জীবিতের সংখ্যা 500-ও কম। ও মোল র্যাট ভালোবাসে, আর ও ওই অদ্ভুত ধরনের ইঁদুর ধরার জন্য নিখুঁতভাবে তৈরি। ওর বড় কান রেডার ডিশের মতো, মাটির তলার সূক্ষ্মতম শব্দ শুনতে পায়। কিন্তু ওই ধূর্ত মোল র্যাটদের ধরা সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রাণীরা দিনে মাত্র 20 মিনিটের জন্য মাটির উপরে আসে। যখন ও একটা মোল র্যাটকে ধরার চেষ্টা করে, তখন ওকে ওর গোপন অস্ত্রের প্রয়োগ করতে হয়। এই ধূর্ত মোল র্যাটরা দ্রুত গতিতে আসে, উন্মাদের মতো খাবার লুট করে এবং ফিরে যায়, আর নিজেদের দুনিয়ার দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু এই ইথিওপিয়ান ওলফদের নিজস্ব কিছু কৌশলের যন্ত্র আছে। তার তীক্ষ্ণ নাক হলো তার অস্ত্র। তার দেহ একটি ব্যালিস্টিক মিসাইল।
মোলর্যাটটির ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। ইথিওপিয়ান উচ্চভূমি হাজার হাজার উলফ এবং তাদের অদ্ভুত খাদ্যের ধারক। এখন আর নয়। এই স্ত্রী প্রাণীটির এবং তার সঙ্গী 23 জন সদস্যের একটি দলের শেষ দুজন। বাকিরা জলাতঙ্ক এবং অসহিষ্ণুতায় মারা গেছে, কিন্তু ওদের একটা গুহা আছে যেখানে এই মোল র্যাট কিলাররা বেড়ে উঠছে, সুস্থ এবং স্বাস্থ্যবান হয়ে। এই 4টি শাবক একটি নতুন দলের আশা এবং ভবিষ্যতের প্রতীক। বিপদগ্রস্ত শিকারীরাও অসাধারণভাবে প্রত্যাবর্তন করতে পারে। আমেরিকার সাউথ ইস্টে শিকার করতে করতে লুপ্ত হওয়া একটি প্রাণী প্রায় অবলুপ্তি থেকে ফিরে এসেছে। ক্যারোলাইনাসে যেখানে নদীগুলো গিয়ে সাগরে মিশছে, সেখানে মিষ্টি জলের সঙ্গে নোনতা জলের মিলন ঘটে তৈরি হয়েছে ব্র্যাকিশ বর্ডারল্যান্ড। জীবন এখানে কঠিন হতে পারে। এমনকি একটি বৃহৎ আমেরিকান অ্যালিগেটরের জন্য ও চিবোতে পারে না, তাই ও নিজের শিকার ছিঁড়ে খায়। এই স্ত্রী প্রাণীটির জীবৎকালে 2 থেকে 3 হাজার দাঁত গজায় তার প্রাণোত্তেজক খাদ্যাভ্যাসের জন্য। কিন্তু ও প্রাথমিকভাবে একটি মিষ্টি জলের সরীসৃপ এবং এই জলে বেশিক্ষণ থাকতে পারে না। যদি ওর দেহের মধ্যে বেশি লবণ জমে যায়, ও মারা যাবে। স্ত্রী প্রাণীটি বিপুল পরিমাণ ধুলো এবং মাটি দিয়ে বানানো একটি স্তূপে ফিরে আসে, তার নিজের সৃষ্টি আর নিজের বাসস্থান। ভিতরের 3 ডজন ডিমকে যা কিছু বিপদগ্রস্ত করবে ও তার উপর ঝাঁপিয়ে পড়বে। বাসার কাছে একটি ছোট্ট গর্ত খুঁড়েছে, যার সাহায্যে ও মিষ্টি জলের যোগান করতে পারে, নিজের শাবকদের উপর নজর রাখতে রাখতে। এখানেও আরাম করতে পারে এবং ওর হৃদস্পন্দন মিনিটে 2 বার অবধি নাপতে পারে। কিন্তু গ্রীষ্মের প্রখর রোদে ওর জল বাষ্পীভূত হয়ে যায়। ও আরো মিষ্টি জলের সন্ধানে বেরিয়ে পড়ে। এটা তার জীবনে এক ভয়াবহ বিপদ ডেকে আনবে। র্যাকুনরা অ্যালিগেটরদের ডিম ভালোবাসে। এই রাতের লুণ্ঠনকারীরা নর্থ আমেরিকার শ্রেষ্ঠ সফল গেটর নেস্ট রেইডার।
কিন্তু একটা গেটরের বাসায় খেয়ে দৌড়ে পালানো শ্রেয়। আমাদের মাটি হয়ে দাঁড়ালো একটি অ্যালিগেটরের ভয়াবহ দুঃস্বপ্ন। যদি সরীসৃপরা হতাশ হতে পারে তবে এটাই তার নমুনা। লক্ষ লক্ষ বছরের অভ্যাস তাকে থাকতে বাধ্য করেছে শুধু এই আশায় যে 3 ডজনের একটিও যদি ডিম বেঁচে যায়। ও শুধু আশায় ভর করেই বেঁচে রয়েছে। ও ফুটতে থাকা সব ডিমগুলিকে দেখতে থাকে। আর নিজের শক্তিশালী চোয়ালকে কাজে লাগায়, কোনো ভয়ানক মারণাস্ত্র হিসেবে নয়, বরং নদীর উপর একটা সেতু হিসেবে। এক বছর বা কিছুটা বেশি সময় ধরেও নিজের জীবিত 5টি শাবকের রক্ষা করবে, সব রকম বিপদ থেকে তাদের বাঁচিয়ে, যার মধ্যে রাকুন আর গেটররাও রয়েছে। নির্যাতনের এক দীর্ঘ ইতিহাসের পর আমেরিকান অ্যালিগেটররা আবার ফিরে এসেছে। টেক্সাসের ঠিক দক্ষিণ প্রান্তে আরেকটি শিকারীর প্রত্যাবর্তন দেখা যাবে মরা জোয়ারে। রেডিশ ইগ্রেটের পাখনাগুলো আগে শোভা পেত মহিলাদের টুপিতে, আর প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায়। এখন তারা তাদের প্রত্যাবর্তনের উৎসব করতেই পারে। এটা তাদের চূড়ান্ত আকর্ষণের প্রয়াস। কিন্তু এর এই অদ্ভুত নাচের পিছনে লুকিয়ে রয়েছে শিকারের এক ধূর্ত কৌশল। তার এই অপ্রত্যাশিত নাচ মাছেদের বিব্রত করে। তার পাখনা একটা ছায়ার মতো তৈরি করে, যা মাছেদের কাছে নিয়ে আসে। দেখতে খুব অদ্ভুত, কিন্তু কার্যকর। মরা জোয়ার মাছ ধরার জন্য ভালো, কিন্তু অন্যান্য শিকারীদের জন্য সেই দরজা খুলে যায়, যেমন কয়োটি। এখন সময় শাবকদের কাছে ফেরার। অন্যদিকে ক্যারোলাইনাসে, যেখানে মাটি এসে সমুদ্রে মিলিত হয়, শিকারীরা বাধ্য হতে পারে সব নিয়ম ভেঙে ফেলতে। কিন্তু প্রকৃতির নিয়ম ভেঙে ফেলা হলো সবচেয়ে বুদ্ধির কাজ। এটা ডলফিনদের একটা ছোট্ট সুনামি।
যেন আত্মহত্যা করতে চলেছে। কিন্তু এই অদ্ভুত ব্যবহারের পিছনে রয়েছে চূড়ান্ত বুদ্ধিমত্তা। ডলফিনরা প্রাচীন পন্থায় শিকার করতে পারে, প্রতিবার একটা মাছ। কিন্তু এটা হলো সিব্রুক আইল্যান্ডের দল, অনন্য বটলনোজ ডলফিনদের একটা দল। তারা লাইন দিয়েছে একটি বিশাল ভোজের জন্য, আর প্রতিটা হাসির নিচেই লুকিয়ে রয়েছে একটি ধূর্ত শিকারী। মরা জোয়ারের সময় মুলেটদের লুকোনোর কোনো জায়গা থাকে না। স্কাউটরা মাছগুলোকে খুঁজে পেয়ে যায়, যেটা জলের নিচে একটা ফুটবল মাঠের দূরত্ব থেকে তারা বুঝতে পারে। তারা মুলেটদের সমুদ্র তীরে নিয়ে আসে। একটা আকৃতি ধারণ করে, আর তারপর তাদের পাশবিক ক্ষুধা মেটায়। তারা তীরে ধেয়ে যায়, সব সময় নিজেদের ডান দিকে, যদিও কেউ জানে না কেন। মুলেট এবং পানকৌড়িরা যত্রতত্র উড়ে বেড়ায়। এরাই এখানে ডলফিনদের একমাত্র শিকার, আর সেটা আনকোরাদের কাজ নয়। প্রায় 200 কিলোমিটার বিস্তৃতি জুড়ে তারা সমুদ্র তীরে আটকা পড়ে সূর্যের তাপে মারা যেতে পারে, বা নিজেদের ওজনের কারণেই জলে পড়ে গিয়ে। কিন্তু এই ঝুঁকিটা ফলপ্রসূ। এই অত্যাশ্চর্য শিকারের কৌশল, যা মা তার শাবকদের শেখায়, সেটা তাদের চালাক উত্তরাধিকারীদেরও শেখানো হবে। পৃথিবীর অপর প্রান্তে ফিলিপিন্সের এক নির্জন দ্বীপে স্থলভাগ এবং জলভাগের সংঘর্ষ হয়ে গেছে। তীক্ষ্ণ খাদ আর গভীর জঙ্গল এখানকার বাস্তুতন্ত্রকে অদ্ভুত শান্তি প্রদান করে। এইসব প্রাণীরা এখানে উড়ে আসে, এসে পড়ে, বা উপরেই থাকে এবং প্রাচীন সমুদ্র থেকে দূরেই থেকে যায়, একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। রাত্রিবেলার জঙ্গল যেন পোকামাকড়ের চারণভূমি হয়ে ওঠে। আপনার যদি পোকা পছন্দ না হয়, তবে আপনার চোখের ওপর হাত রাখুন এক্ষুনি। প্রায় 12টা চোখ থাকা সত্ত্বেও 7 ইঞ্চির এই বিছের দৃষ্টিশক্তি দুর্বল। তাই এরা শিকারের ক্ষেত্রে কিছু জটিল পদ্ধতির উপর নির্ভর করে। এদের দাঁড়ার উপর থাকা একটি ছোট্ট চুলের মতো অঙ্গ বাতাসের স্পন্দন বুঝতে পারে। কেমিক্যাল রিসেপ্টরগুলি মাটি ঘষে এবং অন্যান্য প্রাণীদের রেখে যাওয়া নমুনা খুঁজে বার করে। আর হ্যাঁ, ওদের ওই বিষাক্ত হুলটিও আছে। কিন্তু যদি আপনার বৃহৎ ভয়াবহ থাবা থাকে, তবে সেগুলো কেন ব্যবহার করবেন না?
আরশোলাকে দেখে কষ্ট হওয়াই কষ্টকর, কিন্তু একটা বিছের সেই ক্ষমতা আছে। এটা একটা ধীর আগ্রহী ভক্ষক যারা মাঝে মাঝে বহু ঘন্টা অপেক্ষা করে। এরা প্রাণীটার শরীরে পরিপাচ্য তরল নিষিক্ত করে যা তার ভেতরটা গলিয়ে দেয়। তারপর ছোট্ট দাঁড়াগুলি দিয়ে সেটার মুখটা সাবধানে খোলে আর খেয়ে নেয়। ভীষণ অদ্ভুত হলেও এই বিছেরা সাবধানে তাদের দাঁড়াগুলো পরিষ্কারও করে। কিন্তু আরেকটি বিশেষ অনুভূতি তাদের বলে দেয় কিছু গন্ডগোল থাকলে। বিছেদের ক্ষেত্রে চাঁদের আলো হলো বিপদবহুল, কারণ এতে সব দেখা যায়। আমাদের আল্ট্রাভায়োলেট লাইটসের নিচে এরা জ্বলজ্বল করে ওঠে কেন, সেটা একটা রহস্য। একটা সম্ভাব্য উত্তর, বিছেদের সারা শরীরটাই হয়তো একটি বৃহৎ চোখের কাজ করে যা চাঁদের হালকা ইউভি লাইট শোষণ করে, যা তাদের গা ঢাকা দেওয়ার সংকেত দেয়। আর একটি বিরাট ভক্ষক সোজাসুজি আক্রমণে নামছে। এই অদ্ভুত প্রাণীটি হলো বেয়ার ক্যাট। ও একটা ভালুকও নয়, আবার একটা বিড়ালও নয়, আর গন্ধটা বাটার্ড পপকর্নের মতো। এই ছোট্ট প্রাণীগুলো মাটির থেকে বেশি গাছেই বাসা বাঁধে। লাল চোখ আর ভয়ানক এই বেয়ার ক্যাটরা প্রয়োজনে গুরুতর লড়াইয়ে নামতে পারে। কিন্তু সে জানে এখানে কিছু প্রাণীর সঙ্গে লড়াই করতে নেই। যেমন অখ্যাত মনিটর লেজার্ড, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লেজার্ড। একটা ভালো ব্যাপার, সে এই লিজার্ডের চেয়ে ভালো ক্লাইম্বার। এই দ্বীপটি ওয়াটার মনিটরদের দ্বারা অধ্যুষিত, আর প্রত্যেকটির একটি শক্তিশালী ল্যাজ আছে, তীক্ষ্ণ থাবা আর একটা বিষাক্ত কামড়। তারা 2 মিটার পর্যন্ত দূরত্ব পৌঁছতে পারে, কিন্তু এ এখনো সক্ষম হয়নি। ও এখনো ছোট রয়েছে, তাই ও শুধু নিজের বুদ্ধি কাজে লাগায়। সাপের মতো ও শিকার ধরার জন্য নিজের জিভের ব্যবহার করে। আরো একটা লোভনীয় ব্যাপার আছে, ও সকালে গলা মাংসের গন্ধ ভালোবাসে, কিন্তু ওকে এখনো শিখতে হবে। একজোড়া ব্রুজার ইতিমধ্যেই এই শিকারটির দাবি ঘোষণা করে দিয়েছে। তাদের ভাগাভাগির কোনো প্রবৃত্তি নেই।
বড় লিজার্ডরা সাময়িকভাবে গলা মাংসের লোভ ছেড়ে দেয়, আর এটা তার সুযোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। কিন্তু কৌশলটা নজর এড়িয়ে যায় না। বড় প্রতিদ্বন্দ্বীটি তাকে তাড়া করে এবং হিংসাত্মকভাবে আক্রমণ করে। সে ওই মনিটরের উন্মাদনার থেকে বাঁচার চেষ্টা করে। সপ্তাহ যায়, আর আবার যখন সে শক্তিশালী হয়ে ওঠে, সে জঙ্গল ছেড়ে চলে যায়। এই আক্রমণ ওকে বিশাল শিক্ষা দিয়েছে। একটা মৃত কাঁকড়া দিয়ে সে খিদে মেটায়, কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। বড় লিজার্ডগুলো সমুদ্রের এই অংশের মালিক। মনিটররা একে অপরকেও হত্যা করে। তাকে জলে নেমে এসে ভাগ্যের পরীক্ষা দিতে হবে, নিজের জীবনটা কাটাতে আর একটু কম ভয়ানক একটা খাড়ি বা দ্বীপের সন্ধানে।